আজ বহু প্রতীক্ষিত সেই ভারত এবং বাংলাদেশের মধ্যে বিজিবি এবং আমাদের বিএসএফ তাদের মধ্যে বৈঠকটা শুরু হচ্ছে। আজকে 8 তারিখ, চলবে 11 তারিখ পর্যন্ত। আমাদের কাগজে যা বেরিয়েছে, বিএসএফ বিজিবি বৈঠকে উঠবে পুশিন। তা আমি কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশ সূত্রের খবর, ভারত থেকে পুশিন ঠেকাতে বাংলাদেশের 26 জেলা সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বলে খবর। বিজিবি সূত্রের বক্তব্য, ভারতের 5 রাজ্যের সঙ্গে বিভিন্ন বিন্দুতে 4156 কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি করতে বিজিবি জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন বলে খবর। বাংলাদেশের সীমান্তের অর্ধেকের বেশি 2216 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। ভারত কিছু অংশ কাঁটাতারে বেড়া দিয়েছে, বেশিরভাগ বেড়াই দেওয়া হয়নি, অংশই অরক্ষিত। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে। এই চিহ্নিতকরণের কাজ এখনো চলছে। গতকালকে আরও বোধহয় 11 জন আরও ধরা পড়েছে। তারা সম্ভবত মুর্শিদাবাদ থেকে তারা ধরা পড়েছেন। তো যাই হোক, এখন এই যে বৈঠকটা শুরু হবে, এই বৈঠকটা কিন্তু এই চাপান্নতর চলবে। ভারত কিন্তু ওই যাই হোক না কেন, ভারত কিন্তু আপনার পুশিনটা চালাবে। মানে আপনারা যেটাকে পুশব্যাক বলছেন, আমরা বলছি পুশিন, ভারতের ঢুকিয়ে দাও, সেটা চলবে। এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, সেই সমস্ত ক্যাম্পে প্রায় 1000-এর বেশি, বিভিন্ন সীমান্ত অঞ্চলে 1000-এর বেশি মানুষ রয়েছেন। তাদের খাওয়া দাওয়া বা ওষুধপত্র, চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না, তারা সব কিছুই পাচ্ছেন, আর তাদেরকে যত্ন করেই রাখা হয়েছে। কিন্তু সময় যেরকম হচ্ছে, সেরকম আস্তে আস্তে ছোট ছোট দল করে রাত্রিবেলাতে বিভিন্ন গেট দিয়ে গাড়ি করে নিয়ে গিয়ে তাদেরকে গেট খুলে ওপারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার ওপারের কিছু করুণ ভিডিও চোখে পড়ল। করুণ ভিডিও বলতে এইটা যে ওপারের বাংলাদেশের মানুষ নোম্যান স্ট্যান্ডে বসে আছে, অথচ বিজিবি তাদেরকে নিচ্ছে না। তারা বলছে, আমরা বাংলাদেশের অমুক গ্রামে আমাদের বাড়ি, আপনারা খোঁজ নিন, আমাদের আত্মীয় স্বজন ওখানে রয়েছে, আমার বাড়ির লোকেরা ওখানে রয়েছে, কাজের জন্য আমরা এখানে এসেছিলাম। বিজিবি তাদেরকে নিচ্ছে না এবং তাদের দিকে বন্দুকের তাক করে রয়েছে। সেখানে মহিলা থেকে বাচ্চা পর্যন্ত সবাই রয়েছে। এখন এই যে আপনাদের এই যে দুমুখ নীতি, 10 লক্ষ রোহিঙ্গা আপনারা নিতে পারলেন, তাদেরকে পাসপোর্টও দিয়ে দিলেন, অথচ বাংলাদেশি নাগরিক যারা, তাদেরকে আপনারা ফেরাবেন না। অন্তত বিজিবি তো ফেরাবে না। তা এর পেছনে কাহিনীটা কি? কাহিনীটা ভেঙেছেন আমার যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল AK সিং। তিনি বলেছেন যে এই যে বিজেপি যখনই পার করে না, বিজিবি প্রতি জন পিছু 1000 টাকা করে নেয়। 2016 সালে আমাদের কিরণ রিজিজু, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে 2016 সালে বলেছিলেন, আমাদের দেশে 2 কোটি বাংলাদেশি আছে। একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সেটা আবার ফাইলিংও আছে। যে যা বলে সেটা তো আবার লেখা হয়, সেটা ফাইলিং হয়।
তো তিনি বলেছিলেন 2016 সালে, আর ঘটনা ঘটছে 2026 সাল। তাহলে গত 10 বছরে আরো যদি আপনি 1 কোটি ধরেন, তাহলে 3 কোটি আপনার এই সদস্য সংখ্যা, বাংলাদেশি অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা তা প্রায় 3 কোটিতে পৌঁছে যায়। এখন 3 কোটিকে ফেরাতে গেলে সময় লাগবে, কিন্তু ভারত ধীরে ধীরে ফেরাবেই। এখন এই বৈঠকে এই চাপান উত্তর চলবে। বাংলাদেশ বলবে আমরা নেব না, ভারত বলবে এই এই প্রমাণ আছে, তোমাদের ওখান থেকে এসছে, তোমাদেরকে নিতে হবে, তোমাদের দেশের নাগরিক, সমস্ত প্রমাণাদি সমস্ত তথ্য পেশ করা হবে। তখন কি হয়, এই 4 দিনের বৈঠকের পরে নির্যাস কি বেরোয়, যদি জয়েন্ট স্টেটমেন্ট হয় তাহলে পরে তখন বোঝা যাবে, আর জয়েন্ট স্টেটমেন্ট না হলে তাহলে ভারত একাই বলে দেবে, বাংলাদেশ তার নিজ গৃহে গিয়ে যা বড় বড় ভাষণ দেওয়ার ভাষণ দেবে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, আপনাদের দেশে এই যে পুশিন যেটা আছে, আমরা যেটা পুশিন বলছি, আপনারা পুশব্যাক বলছেন, সেটা কিন্তু অবিরাম আগামী কয়েক বছর চলবে বিভিন্ন সীমান্ত দিয়ে। এবার কত আপনারা আটকাবেন? প্রশ্ন হচ্ছে, দেশের নাগরিককে স্বীকৃতি আপনারা দেবেন না, বিদেশি রোহিঙ্গাদের আপনারা স্বীকৃতি দেবেন, এটা কোন অর্থে? তার মানে কি বাংলাদেশ ঘাট থেকে বাংলাদেশিদের মানে নাগরিকদের ঠেলে দিতে চায়? বাংলাদেশি নাগরিকরা কি বাংলাদেশের কাছে মানে বোঝা হয়ে গেছে? আমাদের কাছে তো সেই প্রশ্ন উঠছে। এদিকে এই সমস্ত ঘটনা নিয়ে না, আমাদের এখানে যে হেরে গেছে তৃণমূল, তার এখন অস্তিত্ব সংকটে। কেন এই সমস্ত ঘটনা নিয়ে আমি বলছি, তার ব্যাখ্যা আমি আসছে। কি বেরিয়েছে আজকে দেখুন, আজ মমতার অস্তিত্বের যুদ্ধ। মমতা ব্যানার্জি গেছেন দিল্লিতে, INDI এর বৈঠকে উনি ডেকেছেন, সেখানে কংগ্রেস আসছে, সেখানে আরো 2-1টা দল আসছে, কিন্তু সমাজবাদী পার্টি থেকে আরম্ভ করে আপনার তামিলনাড়ু, তারপর কেরল, এরা সমস্ত আসছে না। তো আদৌ এই আপনার INDI বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ কংগ্রেস যখন উনি ক্ষমতায় থাকেন তখন উনি কাউকেই পাত্তা দেন না। এই কংগ্রেসের রাহুল গান্ধী যখন কলকাতায় এসেছিলেন, যখন সভা করতে চেয়েছিলেন, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার সভা করার অনুমতি দেননি। আজকে প্যাচে পড়েছেন বলে আজকে উনি গিয়ে রাহুলের সাহায্য চাইছেন, ইন্ডি জোটে আপনি আসুন। সকাল বিকেল ফোন করে 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 গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেছেন, এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে এসে তাকে একটা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অরবিন্দ কেজরিওয়াল, সেও হেরো পার্টি, দিল্লিতে সে হেরেছে, আর মমতা ব্যানার্জিও দিল্লিতে হেরেছে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো, সেটা হচ্ছে এই যে আমাদের 80 জন বিধায়ক এখানে জিতলেন, এই 80 জন বিধায়কের মধ্যে প্রথম ডাকে 20 জন উপস্থিত হয়েছিলেন, বৈঠক যখন ডেকেছিলেন। দ্বিতীয় বৈঠকে 8 জন উপস্থিত হয়েছিলেন। আপাতত 60 জন মানে বিরোধিতা করে তারা আলাদা তৃণমূল করে আলাদা ব্লক করে নিয়েছে। সেটা হচ্ছে বিদ্রোহী ব্লক বলা যায়। এই বিদ্রোহী ব্লকে শুনছি আরো নাকি যোগ দেবে। তাহলে আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে, তার পশ্চিমবঙ্গে তার আম গেছে, আর সংসদে যে 28টা আসন রয়েছে, সে 28টা আসন সেখানেও অনেকে হারের মুখ দেখতে হয়, মানে সংখ্যা ধরে রাখার জোরটা উনি দেখাতে পারবেন না। আর 28টা আসনের মধ্যে 18 জনই নাকি বিপক্ষে চলে গিয়েছে। তার কারণ একটাই, একটা নয় দুটো।
এক হচ্ছে এই বাংলাদেশ ইস্যুতে মমতার এই দ্বার খুলে দাও, এসো এসো এসো, আলো বাতাস এসো, এই নীতি। আর দুই হচ্ছে এই হাদি হত্যার প্রসঙ্গ। এই হাদি হত্যার প্রসঙ্গ নিয়ে যে মামলাটি রিঙ্কি চ্যাটার্জি সিং হাইকোর্টে করেছেন, সেই মামলার সঙ্গে প্রথমে তো একটা মামলা জুড়েছিল, গত 3 দিনে আরো 3-4টে মামলা হয়েছে। সেই মালদা থেকে আর কি এ পর্যন্ত দক্ষিণ 24 পরগনা পর্যন্ত 4টি থানায় 4টি মামলা হয়েছে। তাহলে 4 আর 1 5, আর রিঙ্কি চৌধুরী সিং এর তার নিজস্ব করা মামলা, তাহলে 5 আর 1 6, যোগ হলো 6টা মামলা। এই মামলা কিন্তু প্রত্যেক কটাই দেশদ্রোহী চার্জে দেওয়া আছে। এখন এই যে যারা থাকতে চাইছে না, তাদের বক্তব্য হচ্ছে আমরা পার্টিটা করতাম, কিন্তু দেশদ্রোহী তকমা আমরা গায়ে নেবো কেন? দেশদ্রোহী তকমা আমরা গায়ে নিতে পারবো না। আমাদের কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে রাজনীতি করা, ভারতবর্ষের উন্নয়ন হোক অনুন্নয়ন হোক তা দেখা। আমরা এখন বিপক্ষ দলে আছি, আমরা বিপক্ষ দলের যে আমরা রীতিনীতি আছে, বিরোধিতা করার, যে সরকারের সমালোচনা করা, তা আমরা তা করব, কিন্তু আমরা কোনো মতেই দেশদ্রোহী সঙ্গে তকমার সঙ্গে আমরা ছাপ আমরা নিতে পারবো না। এই ইস্যুটা এখন বড় ইস্যু হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে বসে সমস্ত সাংসদদের ডেকেছেন। কতজন সাংসদ উপস্থিত হবেন এই দেশদ্রোহী তকমা গায়ে লাগানোর জন্য, সেটা নিয়েও বড় প্রশ্ন। ফলে এদিকে যেমন বিজেপি, বিএসএফ এবং বিজেপি বৈঠক হচ্ছে এই পুশিন নিয়ে, তেমনই ওদিকে মমতা ব্যানার্জি তার সংকট কাটানোর জন্য অন্তত সংসদটা বাঁচুক। এ তো গেছে, বিধানসভা তো গেছে, তিনি তো এমএলএও নন, তিনি বিধানসভায় ঢোকারও টিকিট পাবেন না। এখন যে সংসদটা বাঁচে তার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু চেষ্টা হয়তো মাঠে মারা যেতে পারে, কারণ দেশদ্রোহী তকমা কেউ গায়ে মাখবে না আর কি। তো আপনারা দেখুন, মনে হয় মমতা ব্যানার্জি অন্তিম লগ্ন, আমি যেটা বলেছিলাম, অন্তিম চলতে জানারও লোক থাকবে না, অন্তিম লগ্ন এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।